যে আমরা একটা আজকে জেপিজি টু এইচটিএমএল করব। আই মিন একটা ছবি টেমপ্লেট রেডি করা আছে, আহ, সেটাকে এইচটিএমএল এ রূপান্তর করব। অবশ্য আমি ছবিটাও নিয়ে এসেছি, প্লাস ছবিটার অ্যাকচুয়াল পিএসডি ফাইল যেটা সেটাও নিয়ে আসছি। আহ, আমি জাস্ট দুটার মধ্যে একটা ডিফারেন্স দেখাবো। এটা হচ্ছে জাস্ট একটা ইমেজ, একটা ওয়েবসাইটের ডিজাইন, যে খুব সিম্পল ডিজাইন, বাট এটা আমরা করবো আজকে। হয়তো বা একদিনে শেষ হবে না, বাট করবো। সেম ডিজাইনটা আবার পিএইচডি তে করা আছে। এটা হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে। সেম ডিজাইনটা আবার পিএইচডি তে করা আছে। পিএইচডি তে আমরা সরাসরি ফটোশপ থেকে কাজ শুরু করছি, কারণ পিএইচডি থেকে কাজ করতে গেলে আমার সবকিছু মেজারমেন্ট, আই মিন উইডথ, হাইট সবকিছু পরিমাপ করাটা আমাদের জন্য সুবিধা হবে। এবং যেমন টেক্সট, এখানে কিছু টেক্সট আছে, অবশ্যই ওয়েবসাইটে অনেকগুলো টেক্সট আছে, প্লাস কি টেক্সট, এগুলা প্রপারলি যদি নিতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই পিএইচডি থেকেই করতে হবে, ঠিক আছে। তো ইভেন পিএইচডি তে কোন ফন্টটা ইউজ হয়েছে সেটাও আমরা বুঝতে পারি জাস্ট এক ক্লিকের মাধ্যমে। এনিওয়ে, ফটোশপ সম্পর্কে আই হোপ সবার ধারণা আছে, তারপরে বলছি। ফটোশপ, আমরা ফটোশপ CS6 ইউজ করতেছি। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 4। আমরা ফটোশপ শুরু করেছি। যদি কারো কাছে মনে হয় খুব দ্রুত আগাচ্ছে তাহলে আমাকে বলবেন। আচ্ছা, কারো কাছে যদি মনে হয় দ্রুত আগাচ্ছি তাহলে আমাকে বলবেন, ঠিক আছে। তবে আমার মনে হয় না। তো এনিওয়ে, এটা হচ্ছে ফটোশপ CS6। আমরা CS6 অথবা সিসি অথবা ফটোশপ সিসি 2015 যে কোনো একটা ইউজ করতে পারেন। আপগ্রেড আপডেট ভার্সন, ঠিক আছে, লেটেস্ট এগুলো। তো যদি কারোর কাছে না থাকে অফিস থেকে নিয়ে যাবেন। এটার জন্য অবশ্যই 10 GB প্লাস প্যান ড্রাইভ লাগবে। এটার জন্য 2 GB হলেই হবে। হ্যাঁ, যদি কারোর কাছে না থাকে অফিস থেকে নিয়ে যাবেন। CS6 নিতে গেলে আপনাকে 10 GB প্লাস, আই মিন 8 GB প্লাস লাগবে প্যান ড্রাইভ। আর সিসি 2015 এটা নিলে 2 GB তে এনাফ, ঠিক আছে। কারণ এটা একটা ফুল প্যাকেজ, আর এটা শুধুমাত্র ফটোশপ প্যাকেজ। আচ্ছা, ফটোশপের ওয়েবসাইট ডিজাইনিং এর জন্য ফটোশপের কি কি জানা উচিত অ্যাকচুয়ালি একজন ডিজাইনার কাছে? আমরা তো যেহেতু গ্রাফিক ডিজাইনার না, তো ফটোশপের যেসব সামান্য কয়েকটা টুলস এর ব্যবহার খুব ভালোভাবে জানা উচিত। এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস। বাম পাশে ফটোশপের বিভিন্ন টুলস গুলো আছে, এবং ডান পাশে তাদের বিভিন্ন উইন্ডো, লেয়ার্স উইন্ডো, কালার্স উইন্ডো, অ্যাডজাস্টমেন্ট উইন্ডো এগুলো আছে। তো আর মাঝখানে যেটা, এটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসে আমাদের গ্রাফিক ডিজাইনাররা কাজ করে। তো এখান থেকে আমি একটা টুল সম্পর্কে বলি, এটা হচ্ছে মুভ টুল। হ্যাঁ, এটার নাম হচ্ছে মুভ টুল। তো এই টুলের মাধ্যমে আমি যে কোনো কিছুকে মুভ করাতে পারি। যে কোনো কিছুকে মুভ করাতে পারি। প্লাস এখানে দেখেন মুভ টুলের সাথে আবার প্রত্যেকটা টুলের সাব টুল কিছু এখানে আছে, যেটাতে আমি সিলেক্ট করি না কেন সব টুলগুলো এখানে শো করবে। এন্ড আমি যখন মুভ টুলে সিলেক্ট করছি, এখানে আরেকটা টুল শো করছে। হ্যাঁ, এখান থেকে অবশ্যই অটো সিলেক্ট টিক চিহ্ন দিয়ে লেয়ারে সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। কারণ আমাকেই যে লেয়ারে যেতে হয় না কেন, আমাকে অবশ্যই সেই লেয়ারটা এদিকে দেখাতে হবে। সাপোজ আমি এই লেয়ারটাতে যেতে চাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে আমি জাস্ট ক্লিক করলাম, এটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন অটো সিলেক্টেড হয়ে গেল। আমি সাপোজ এখানে সিলেক্ট করে রাখলাম, আবার এখানে ক্লিক করছি, অথবা এখানে সেই লেয়ারটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি ওই লেয়ারটা, একটা আইকন অবশ্য। এই লেয়ারটা হচ্ছে এটা, আমি অন অফ করে দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে কি ইজিলি কালার বের করতে পারবো না, অথবা ফিক্স দিয়ে
কালার কালার পিকার দিয়েও কালারটা নিতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে মুভ টুলের কাজ। আমরা কি যে কোনো কিছুকে মুভ করাতে পারি বা সিলেক্ট করে নিতে পারি বা লেয়ারটা কোন জায়গায় আছে সেটা দেখতে পারি, বের করতে পারি। এরপর আমি আর একটা টুল সম্পর্কে বলি, সেটা হচ্ছে টাইপ টুল। এটা অবশ্যই কোনো কিছু টাইপ করার জন্য টুলটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না বিকজ টেক্সট লেয়ার উপরে নিচে আছে। আচ্ছা, সমস্যা নেই। এই টাইপ টুলের মাধ্যমে আরো কি করা হয়, এই টাইপ টুলের মাধ্যমে আমরা আরো যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যেই টেক্সট অলরেডি এক্সিস্ট আছে, যেগুলো আছে সেগুলোর উপর যদি আমি ক্লিক করি, একটা ওয়ার্নিং শো করছে। ওয়ার্নিংটা হচ্ছে এখানে বলছে যে এই টেক্সটটা, আই মিন এখানে যে টেক্সটটা, সেই টেক্সটটা যে ফন্ট দিয়ে লেখা হয়েছে সেই ফন্টটা আমার মিসিং, আমার কম্পিউটারে নাই। ঠিক আছে, একটা হচ্ছে লেটো লাইট আর একটা হচ্ছে লেটো বোল্ড। ঠিক আছে, তো ওকে দিলে তারপর এই টেক্সটটাকে একটা ডিফল্ট ফন্টে এটা শো করছে। আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে কপি করতে পারছি। ঠিক আছে, এরপর আবার এসকেপ করলে আমার আগের অবস্থায় চলে আসবো আমি। আর এটা হচ্ছে হিস্টোরি টুল। আপনি যদি ভুলবশত কিছু করে ফেলেন, হ্যাঁ, কিছু চেঞ্জ হয়ে গেল, তাহলে আপনি এখান থেকেও জাস্ট হিস্টোরিতে ক্লিক করে পিএইচডি তে ক্লিক করে আবার আগের অবস্থায় চলে আসতে পারবেন। এ হচ্ছে পিএইচডি, এবং এর বাকি যা টুলস লাগে আমরা কাজ করতে করতে শিখবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এই ওয়েবসাইটটা ডিজাইন করা শুরু করবো। এবং পিএইচডি ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনাররা এমন একটা সুবিধা করে দেয় যে গ্রিড গ্রিড দেওয়া। ঠিক আছে, এটা ডিজাইনারদের জন্য এবং যারা এইচটিএমএল ডিজাইন করে তাদের জন্য খুব জরুরি। তো এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি ফুল এইট ওয়েবসাইট, তবে ওরকম না। আই মিন একটা উইড আছে, কন্টেইনার উইড। ঠিক আছে, দুই ধরনের ওয়েবসাইটের কথা বলছিলাম, যে একটা হচ্ছে ফিক্সড কন্টেইনার, ফিক্সড কন্টেইনার ওয়েবসাইট, আই মিন যার একটা উইড আছে যে ওয়েবসাইটে। আরটা হচ্ছে ফুল উইড। ঠিক আছে, স্ক্রিনের সমান ফুল উইড। তো এটা এটার একটা উইড আছে, হ্যাভি 1170 পিক্সেল উইডটা। 900 পিক্সেল, দেখতে মনে হচ্ছে বুটস্ট্র্যাপ গ্রিড। এনিওয়ে, তো আমরা 960 পিক্সেল দিয়ে করতে পারবো, সমস্যা নেই। এখানে কোনো গ্রিড, এই গ্রিড গুলোকে আর পরিমাপ করা উচিত হবে না, কারণ এই গ্রিড যে লেআউটে আছে, যে ফ্রেমওয়ার্কে আছে, সেই ফ্রেমওয়ার্কের অনুযায়ী গ্রিডটা নাই, উইডটা নাই। যাক, সমস্যা নেই, আমরা এটাকে ফিক্সড উইথ নিব। সেটা হচ্ছে এইটুক আমাদের কন্টেন্ট হচ্ছে, তারপরে গ্রিডটা দেখা যায় এইটুকু হচ্ছে আমার কন্টেন্ট। এই গ্রিড থেকে শুরু করে এই গ্রিডের মধ্যেই কিন্তু আমার সব কন্টেন্ট আছে। দেখেন, আমার পুরো ওয়েবসাইটের কন্টেন্ট হচ্ছে এই যে সেকেন্ড গ্রিড, এখানে সেকেন্ড লাস্ট গ্রিড, এই দুইটা গ্রিডের মধ্যে। সো এই গ্রিডের উইডটাকে কি আমরা কন্টেইনার উইড হিসেবে নিতে পারি। ঠিক আছে, 960 ধরি, এখানে যদিও বা 940 আছে, আমরা 960 নিয়ে করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই গ্রিড। দেন এটা হচ্ছে আমার গ্রিডের বাইরে। দ্যাট মিনস এটা পুরোটা আমার একটা এরিয়া, দেন এরিয়া, তারপর হচ্ছে এটা আরেকটা এরিয়া, তারপর হচ্ছে এই পুরোটা মিলে আরেকটা এরিয়া। ঠিক আছে, দেন কন্ট্যাক্টাস, দেন ফুটার। ঠিক আছে, আমরা এরিয়া অনুযায়ী ভাগ করবো এই জন্য যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা বিভিন্ন এরিয়াতে বিভিন্ন রকমের দিতে পারি। আমরা আগে প্রথম অবস্থায় করছিলাম যে একটা র্যাপার ডিপ, দেন তার মধ্যে হচ্ছে টপ, হেডার, ব্যানার, কন্টেন্ট, ফুটার, এভাবে নিছি। এখন আমরা যেটা করব, এরিয়াকে ভাগ আলাদা করব, বের করে ফেলবো, র্যাপার থেকে বের করব, কন্টেনার থেকে বের করে ফেলবো। ঠিক আছে, তো আমরা শুরু করি। আহ, আচ্ছা, পিএইচডিটা এখানে ক্লাসে দেওয়া আছে। ঠিক আছে, সো index.html প্লাস style.css। আমি একটু
ছোট্ট একটা কাজ করলাম যেটা সবাই দেখালাম না, ঠিক আছে? এটা কারো বললাম না, এটা তো সবাই জানি না আমাদেরকে কি কি করতে হয়। HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। আর একটা জিনিস যেটা হচ্ছে ডক টাইপ, ঠিক আছে? অবশ্যই HTML শুরু করার আগে আমাকে ডক টাইপ HTML দেওয়াই লাগবে, আদারওয়াইজ কি সমস্যা সেটা একটু দেখে নিই। ফার্স্ট সমস্যা হচ্ছে সে আমার W3 ভ্যালিডেট হবে না, এবং সেটা আমরা এখান থেকেই বুঝতে পারি যে উপরেই HTML ট্যাগটা কি রং শো করছে, তাই না? তো আমরা যখন ডক টাইপটা উল্লেখ করে দিব সে কিন্তু রং দেখাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে ডক টাইপ HTML, জাস্ট এইটুকু এক লাইন। এটা সব জায়গায় লিখতে হবে, আই মিন প্রত্যেকটা HTML এর সাথে লিখতে হবে। HTML যখনই শুরু করব তখনই লিখবো আমরা এটা। এবার আমি মার্কআপ শুরু করি। প্রথম পার্ট, এটা আমি একটু অ্যানালাইজ করি যে এইটুকু হবে আমার কন্টেইনার, দ্যাট মিনস 970 বা 960, ঠিক আছে? এন্ড এটা পুরোটা হচ্ছে একটা এরিয়া। তাহলে আমরা মার্কআপটা এভাবে করব যে এই একটা এরিয়া, দেন আমার তার মধ্যে হচ্ছে র্যাপার, দেন তার মধ্যে আমরা চাইলে কি লগো এন্ড মেনুর জন্য আলাদা আলাদা ডিপ করতে পারছি, ঠিক আছে? তো প্রথমে ডিপ ক্লাস এরিয়া, আমি ডিপ ক্লাস কন্টেনারের জন্য যে ক্লাসটা সেটা আমি র্যাপার নিলাম, র্যাপার। তার মধ্যে লগো এবং কি আছে, লগো এবং মেনু। এখন দেখেন লগো এবং মেনুতে নির্দিষ্ট একটা প্যাডিং আছে, আই মিন লগো এবং মেনুতে সেম প্যাডিংটা, এই যে উপরে প্যাডিং উপরে আছে না, সব সেমটা। তো আমরা চাইলে আরেকটা ডিপ করে নিতে পারি শুধুমাত্র হেডার, যাকে আমি উপর থেকে মার্জিন বা প্যাডিং দিয়ে নামাতে পারি একসাথে দুইটাকে করার জন্য, স্টাইল, ঠিক আছে? একসাথে দুইটাকে করার জন্য। অথবা যেমন আমরা কি করি যে ফ্লোট লেফট এবং রাইট করতে গেলে প্যারেন্টকে কি করতে হয়, ওভারফ্লো হিডেন বা ফিক্স, গত ক্লাসে যেটা দেখছি ফিক্স করতে হয়। তো এই ফিক্সটা আমরা যদি ম্যানুয়ালি করা লাগে তাহলে অবশ্যই র্যাপারের সাথে কিছু করব না, আমরা র্যাপারকে কোনো প্রকারের ফিক্স বা কিছু দেব না, হ্যাঁ? আমরা এইখানে দিতে পারি ফিক্স, দেন এর মধ্যে ডিপ করে যে জাস্ট ক্লাস লগো, আরটা হচ্ছে মেনু। লগো হবে ফ্লোট লেফট, সো ফ্লোট লেফট এই স্টাইলটার জন্য আমি একটা ক্লাস নিয়ে নিলাম ফ্লোট লেফট, আর ফ্লোট রাইট এই স্টাইলটার জন্য আমি একটা ক্লাস নিয়ে নিলাম ফ্লোট রাইট, ঠিক আছে? তো এই ক্লাসটা যেখানেই পাওয়া যাবে সেখানে সেই অংশটুকু, সেই কন্টেন্টটুকু ফ্লোট লেফট হবে, আর এই ক্লাসটা যেখানে পাবে সেটা হচ্ছে ফ্লোট রাইট, আর এই ফিক্স ক্লাসটা যেখানে পাবে সেটা হবে কি ওভারফ্লো হিডেন বা গত ক্লাসে যেটা করলাম। তো লগোতে কি আছে, লগো একটা ইমেজ, তাই না? যদি এটা একটা টেক্সট, এটাও একটা টেক্সট, যেহেতু লগো লগো চেঞ্জ হবে না, সো আমরা কি করতে পারি, আমরা অ্যাজ এ ইমেজ ইমেজ আকার নিতে পারি। এটা হচ্ছে লগো, এই যে এই পুরোটা হচ্ছে মিলে, এই পুরোটা মিলে হচ্ছে একটা লগো। আমি কিভাবে বের করলাম দেখেন, জাস্ট টেক্সটটা সিলেক্ট করলাম, টেক্সটের লেয়ার এখানে শো করছে, ঠিক আছে? এ হচ্ছে আমার ফার্স্ট টেক্সট এবং এটা হচ্ছে আমার স্লোগান, দেন এটা হচ্ছে পুরোটা মিলে টাইটেল, একটা গ্রুপ করা আছে। এর উপরে যে গ্রুপটা সেটা হচ্ছে শুধুমাত্র ইমেজ, এখানে ইমেজটা বানানো হয়েছে আর কি, ঠিক আছে? শুধুমাত্র একটা ইমেজ, দেন পুরোটা মিলে একটা ব্র্যান্ড নামে গ্রুপ করেছে, এই গ্রুপটা কি লগো গ্রুপ। এখন শুধুমাত্র এই অংশটুকু আমার লাগবে লগোর জন্য। সো আপনি যেটা করবেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, ALT অল্টার অল্টার প্রেস করে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে চোখ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে জাস্ট চোখে ক্লিক করবেন, ওইটা বাদে বাকি সব চলে যাবে, ঠিক আছে? ওইটা বাদে বাকি সব চলে যাবে। এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে ইমেজ, ইমেজ থেকে স্ট্রিং অথবা শর্টকাট একটা কি তৈরি করে নিতে পারেন আপনার নিজের মতো। এখানে যে শর্টকাটটা আছে এটাই এখানে তৈরি করা, এমনিতে নর্মালি ফটোশপে এই শর্টকাটটা থাকবে না। তো ইমেজ স্ট্রিং, ঠিক আছে, দেন ট্রান্সপারেন্ট পিক্সেল, ওকে দেওয়ার পর শুধুমাত্র ওই অংশটুকু কি চারপাশ থেকে সে কেটে
রেখে দিবে। এরপর আমি এটাকে পিএনজি আকারে সেভ করতে পারি আমার ওয়েবসাইটে ইউজ করার জন্য। ফাইল, সেভ ফর ওয়েব, অথবা অল্টার কন্ট্রোল শিফট এস, আমি পিএনজি তে সেভ করছি, পিএনজি 24 সেভ। সেভ এস দিলেও হবে, সমস্যা নেই, কিন্তু ওয়েবের জন্য সেভ করাটা আরো ভালো হবে, সমস্যা নেই। ইমেজ একটা ফোল্ডার করে নিলাম, লগো। আমি আবার আগের অবস্থায় যাওয়ার জন্য জাস্ট হিস্টোরি থেকে, হিস্টোরিটা যদি আপনার না থাকে তাহলে উইন্ডো থেকে জাস্ট হিস্টোরিতে ক্লিক করে রাখবেন, তাহলে এই হিস্টোরিটা ওপেন হবে। যদি মনে হয় যে এটা নাই, ঠিক আছে, তো হিস্টোরি থেকে আমি আবার উপরে একদম মেইন পিএইচডি তে ক্লিক করলাম, সাথে সাথে আমার পিএইচডিটা আগের অবস্থায় চলে আসতো, ঠিক আছে। তো আমার লগো নেওয়া হয়ে গেল। তারপর হচ্ছে কি, আমার মেনু, আমি মেনুটা কপি করে নিলাম। আচ্ছা, লগোটা এখানে কল করি। অবশ্যই যে কোনো ওয়েবসাইটের একটা লগো লিঙ্কড হবে, হ্যাঁ, লিঙ্কড href, এন্ড এর মধ্যে আমি ইমেজ আকারে নিয়ে আসবো সোর্স, আমি সোর্সটা img/logo png, এটা হচ্ছে আমার মেনু। এরপর সরি, এটা হচ্ছে লগো। এরপর হচ্ছে মেনু। মেনু কিভাবে তৈরি করি আমরা, ul li, তার মধ্যে a, আমি কয়েকটা কপি করে নিলাম, এবং যেটা কপি করে নিয়ে আসছি এখান থেকে জাস্ট টেক্সট টাইপ টুলে গিয়ে ক্লিক, দেন সিলেক্ট হলো কপি, কন্ট্রোল a, সিলেক্ট অল, কন্ট্রোল c, কপি, দেন পেস্ট। আমি এখান থেকে জাস্ট সবগুলোকে আলাদা আলাদা করি। অ্যাবাউট কন্ট্যাক্ট, এই চারটা হলো আমার মেনু, ঠিক আছে। আচ্ছা, এবার কোন অংশটা করি, এই অংশটুকু করি, মার্কআপ করছি আগে। হ্যাঁ, আমি পুরো মার্কআপটা করে ফেলছি। এটার নাম দেওয়া যায় স্লাইডার এরিয়া বা ব্যানার এরিয়া, যেহেতু এখানে কোনো স্লাইডার নাই। স্লাইডার থাকলে হয়তো বা বোঝা যেত যে নেভিগেশন অথবা পেজিনেশন থাকতো, এখানে কোনো স্লাইডার নাই। তো আমরা একটা ব্যানার এরিয়া হিসেবে নিতে পারি, এবং এই ব্যানারটাকে আমরা যেভাবে সেন্টার করবো সেটা হচ্ছে গত ক্লাসে আমরা যেভাবে দেখছি যে ডিসপ্লে ট্যাবল, সেল ট্যাবল, ঠিক ওভাবে আমরা সেন্টার করবো এই টেক্সটটুকু, ঠিক আছে। তো প্রথমে আমাকে এরিয়া নিতে হবে, দেন আমি ট্যাবলের জন্য একটা ট্যাবল ডিপ নিব, সেলের জন্য একটা সেল ডিপ, তারপর র্যাপার ডিপ, বাকি হাবিজাবি যেগুলো আছে সেগুলো করবো, হ্যাঁ। তো আমরা প্রথমে এরিয়া নিই, ব্যানার প্লাস ব্যানার এরিয়া, তারপর বলা যায়, অথবা ব্যানার এরিয়াকেই অ্যাকচুয়ালি ট্যাবল হিসেবে নেওয়া যায়, সুতরাং ট্যাবলটা আর ডিপ বাড়ালাম না, আমি ক্লাস এটাকে ব্যানার সেল করে ফেলি, ব্যানার সেল, তার মধ্যে হচ্ছে ডিপ প্লাস র্যাপার, তার মধ্যে আমি ওয়েলকাম টেক্সট নামে ওয়েলকাম টেক্সট নিলাম। কি কি আছে, একটা H1 55 পিক্সেলের ফন্ট সাইজ 55, সো আমরা H1 নিতে পারি, ঠিক আছে, H1। তারপর একটা প্যারাগ্রাফ, এখানে দেখেন প্যারাগ্রাফটা 2 লাইনে আছে, ঠিক আছে, আর এটাও 2 লাইনে, আই মিন লেখাটাও 2 লাইনে হয়ে গেছে। আমি 1 লাইনে করে ফেলি, বাকিটা স্টাইলের ক্ষেত্রে পরে দেখবো। এটা 1 লাইনে নিয়ে আসলাম, হ্যাঁ। এরপর হচ্ছে একটা এ, এটা হচ্ছে একটা লিঙ্ক হবে লার্ন মোর, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা এ। সো পি এর পর এ, এরপর এটা একটা আইকন, বুঝছেন, আইকনটা অনেক সার্ভিস আছে অ্যাকচুয়ালি, আমরা চাইলে ইমেজ আকারে নিতে পারি অথবা ফন্ট ফন্ট আকারে নিতে পারি। সো অনলাইন মার্কেটে এখন অনেকগুলা আইকন সার্ভিস আছে,
গুগলও একটা আইকন সার্ভিস দেয়, যেমন গুগল ডিজাইন। এরাও রিসোর্সে গেলে কিছু আইকন পাবেন, এদের কিছু আইকন লাইব্রেরি। সো এদের কিছু আইকন আছে, এগুলো ইউজ করা যায়। বাট এটা যে আইকনটা, অ্যাকচুয়ালি এই আইকনটা ফন্ট আকারে দেওয়া আছে। এই আইকনটার নাম হচ্ছে অ্যাঙ্গেল ডাউন, এবং ফন্টের নাম হচ্ছে ফন্ট অসম। তো আমরা যদি গুগলে সার্চ করি যে ফন্ট অসম এর একটা ওয়েবসাইট লিংক হচ্ছে এটা fontawesome.github.io/fontawesome। এখান থেকে দেখেন আইকন সবগুলোকে অ্যাজ এ ফন্ট আকারে কি করা আছে, কনভার্ট করা আছে। আমরা জাস্ট ফন্টটাকে ইউজ করব। ফন্টটাকে ইউজ করে, এটা ইউজ করলে যে সুবিধা সেটা হচ্ছে আমার ওয়েবসাইট লাইট ওয়েট থাকতেছে, আই মিন ওয়েট বাড়তেছে না। প্লাস ইমেজ ইউজ করলে যেটা হয়, আমার ইমেজের একটা সাইজ থাকে এবং আমার ওয়েবসাইটের সাইজটাকে সে বাড়ায়। সো আমরা সবসময় চাইবো এই টাইপের ফন্টস, আই মিন আইকন গুলোকে ফন্ট আকারে ইউজ করতে, ঠিক আছে? তো এখানে অনেক আইকন আছে অ্যাকচুয়ালি। তো আমরা আইকন, ফন্ট অসমের আইকন কিভাবে ওয়েবসাইটে ইউজ করতে হয়, ফার্স্ট ফার্স্ট কাজ সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। জাস্ট ডাউনলোড, তারা একটা প্যাকেজ দিয়ে দিবে, তার সাথে একটা সিএসএস ফাইল প্লাস কিছু ফন্টস ফাইল। এই বিষয়টা অ্যাকচুয়ালি অফলাইন বা অনলাইন, আমরা অনলাইনে অনেক রকমের ফন্টস পেতে পারি গুগলে, ঠিক আছে? গুগল ফন্টসে গিয়ে অনেক ফন্টস পেতে পারি। তো অফলাইনে যদি কোনো ফন্টস ইউজ করা লাগে, আই মিন বাংলা ফন্ট, গুগলে তো পাওয়া যাবে না, সেটা আমার ওয়েবসাইটে দিতে হলে অবশ্যই আমার সোর্সে রাখতে হবে, ঠিক আছে? কোনো একটা ফন্টকে যদি ওয়েবসাইটে ইউজ করতে হয়, সেই ফন্টটা নর্মালি যখন তৈরি হয় সেই ফন্টটার ফরম্যাট থেকে টিটিএফ বা ওটিএফ, হ্যাঁ, টিটিএফ বা ওটিএফ। সো এটাকে আরো কনভার্ট করতে হবে আরো 4টা ভার্সন, ঠিক আছে? হ্যাঁ, ও অ্যাব্রিভিয়েশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু টাইপ ফাইল, এটা হচ্ছে ওপেন টাইপ ফাইল। হ্যাঁ, ওপেন টাইপ। হ্যাঁ, তো যেগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্ল্যাটফর্মে সাপোর্ট করে, আই মিন কম্পিউটার যে ফন্টটাকে নেয় সেটা হচ্ছে ট্রু টাইপ, ওটিএফ, এই দুটাকেই নেয় কম্পিউটার ফন্ট ফোল্ডারে। তো এখন এইটা যদি আমাকে ওয়েবসাইটে ইউজ করতে হয়, তাহলে আমাকে এটা কনভার্ট করতে হবে ব্রাউজার, ব্রাউজারের উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি সব ব্রাউজার টিটিএফ ওটিএফ সাপোর্ট করে না, শুধুমাত্র মোজিলা ফায়ারফক্স টিটিএফ সাপোর্ট করছে। কিন্তু আই মোস্ট হরিবল ব্রাউজার, তো এই আই কিন্তু আপনার টিটিএফ বা ওটিএফ সাপোর্ট করবে না। এটার জন্য তাকে করা লাগবে ইওটি। আবার সাফারি, সাফারি যে ব্রাউজারটা আছে অ্যাপলের, সো এই ব্রাউজারটা আবার এগুলো সাপোর্ট করবে না। এটার জন্য আবার লাগবে এসভিজি ফরম্যাটে। তারপর আবার গুগল ক্রোম, গুগল ক্রোম গুগল ক্রোম হচ্ছে ও ডাবল এস 2, এই দুইটা ভার্সন, ঠিক আছে? তো এখন কিভাবে কনভার্ট করতে হয় বা কিভাবে ইউজ করতে হয়, আমি সরাসরি চলে যাচ্ছি কিভাবে ইউজ করতে হবে সেটাতে। তো আমরা ফন্ট অসম দিয়ে ইউজ করতেছি, অ্যাকচুয়ালি ফন্ট অসমও আমরা অফলাইনে একটা ফন্ট ইউজ করব। তো প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে, এরা তো অবশ্যই আপনাকে কনভার্ট করে দিচ্ছে, আর অন্যান্য ফাইলগুলো আপনাকে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করতে হবে একটু পর বলছি। তো ফন্ট অসম আমি ডাউনলোড করলাম। ফন্ট অসম ইউজের সিস্টেমটা হচ্ছে এই যে আমি ডাউনলোড করেছি, এন্ড এটা হচ্ছে আমার সেই ফোল্ডারটা, যার ফন্ট অসম আমাকে যে ফোল্ডারটা দিয়েছে। তাদের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে ফন্টস ফোল্ডার, একটা হচ্ছে সিএসএস ফোল্ডার, এবং লেস ফোল্ডার অ্যাকচুয়ালি আমাদের লাগবে না, এবং সিএসএস এগুলো লাগবে না, কারণ আমরা মিনিফাইড কম্পাইল ভার্সনটাই নিব, যেটা ফুল ভার্সন। তো প্রথমে আমাদের ওয়েবসাইটে ফন্টস ফোল্ডারটা নিয়ে নিতে হবে। এখানে তাদের যাবতীয় ফন্টস গুলো আছে, ওটিএফ, ইউটি, এসভিজি, টিটিএফ, ও ডাবল এস 2, ঠিক আছে? এরপর আমাকে যেটা করতে হবে, আমাদের এখানে একটা সিএসএস ফোল্ডার আছে, সেই সিএসএস ফোল্ডারটাও নেওয়া লাগবে, ঠিক আছে? আমরা সিএসএস ফোল্ডারটা নিলাম। এখানে দেখেন দুইটা ফন্ট অসমের সিএসএস ফাইল আছে, একটা হচ্ছে মিনিফাইড আর একটা হচ্ছে আনমিনিফাইড। দুইটাই একই, বাট জাস্ট একটাকে পড়া যায় আর একটাকে পড়া যায় না। যেমন এটা পড়া যাচ্ছে, এবং এটার সিএসএস প্রায় 2027 লাইন। দেন আরটা যেটা আছে সেটা হচ্ছে এক লাইনে শেষ, এটা পড়া যায় না, ঠিক আছে? তো এটাকে
কম্প্রেস করছে, জাস্ট এইটুকু। তো আমি অবশ্যই কম্প্রেস ফাইলটাই ইউজ করবো, যেহেতু আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটের সাইজটা কম হোক। সো ইন্ডেক্স এইচটিএমএল এ কি করব, সেটাকে লিংক করব, তাই না? আমরা আমাদের সিএসএস টাকেও লিংক করে নেই। সিএসএস ফন্ট অসম, দেন রিলেশন, অবশ্যই স্টাইল শিট। এটা হচ্ছে আমার ফন্ট অসম মেইন সিএসএস লিংক করা হলো। এরপর নিচে থাকবে হচ্ছে আমাদের স্টাইল সিএসএস, যেটা আমার ওয়েবসাইটের স্টাইল সেটা। তো অবশ্যই সিএসএস এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যেটা আমার স্টাইল, যেটা নিচে থাকবে সেটার প্রায়োরিটি সবসময় বেশি, ঠিক আছে? এবং আমি যেটা করছি সেই স্টাইলটাকে অবশ্যই নিচে রাখবো, ঠিক আছে? সব সময় নিচে রাখবো। হলো। এইবার এখানে কি আছে, একটা আইকন আছে। এই আইকনটা ফন্ট অসমের আইকন, এবং এই আইকনটা কি অ্যাকচুয়ালি সেটা দেখার জন্য ফন্ট অসমের ওয়েবসাইটে এই যে আইকনসে ক্লিক করেন, এবং আমি অ্যাঙ্গেল ডাউন, অ্যাকচুয়ালি ওই আইকনটা হচ্ছে এটা, এটা না, এটা না, এইটা, তাই না? তো এটাকে ইউজ করার জন্য কিভাবে ইউজ করতে হবে, আমি রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব ওপেন করলাম, ঠিক আছে? এখানে এইচটিএমএল এর সাথে ইউজ করার জন্য এই মার্কআপটুকু আমার ইউজ করা লাগবে, এই মার্কআপটুকু, ঠিক আছে? তো আমি এই মার্কআপটুকু নিলাম, এবং এখানে একটা ডিপ দিয়ে করি, যাতে এটাকে আমি আলাদা করে সিলেক্ট করতে পারি, ঠিক আছে? অথবা এভাবে নর্মালি দিয়ে দিলেও সমস্যা নেই। আমাকে সিলেক্ট করতে জাস্ট ওয়েলকাম টেক্সট, তার মধ্যে কি আছে, আই আছে, ওইটাকে সিলেক্ট করতে পারবো। এ হলো আমার ব্যানার এরিয়া, এটুকু মার্কআপ শেষ। তারপর পোর্টফোলিও, পোর্টফোলিওতে এখানে দেখেন, আচ্ছা আরেকটা বিষয়, এরপর যা প্রত্যেকটা এরিয়া আছে, প্রত্যেকটা এরিয়াতে টাইটেল এবং সাবটাইটেল কিন্তু একই, তাই না? জাস্ট দুইটা এরিয়াতে কালার বেশ কম, এটাতে যেমন কালার, এই জায়গায় এসে আরেকটা কালার, আর এই জায়গায় এসে আবার আগের কালারটাই পেয়েছে। সো আমরা একই ডিপ দিয়ে নিতে পারি, যাতে সব জায়গায় একই স্টাইলটা পেয়ে যায়। এনিওয়ে, আমরা প্রথমে একটা এরিয়া করব, পোর্টফোলিও এরিয়া। পোর্টফোলিও এরিয়া, div প্লাস wrapper, এনিওয়ে আচ্ছা, এখানে wrapper, এটা হচ্ছে আমার wrapper। দেন অবশ্যই আমি শুধুমাত্র এই টাইটেলটার জন্য আলাদা করে একটা ডিভ করি, এটা হচ্ছে ডিভ প্লাস, বলতে পারেন সেকশন টাইটেল। এটা হ্যাঁ, নতুন করে র্যাপার নিলাম না, আমরা র্যাপার আগেরটাই আছে, তার মধ্যে হচ্ছে কি আমার সেকশন টাইটেল একসাথেই আছে, আই মিন পোর্টফোলিও এরিয়াতেই আছে, ঠিক আছে? জাস্ট টাইটেল এবং সাবটাইটেলটাকে আলাদা ডিভে নিছি। এই এই সেকশন টাইটেল ক্লাসে আমি যে স্টাইলটা দিব, প্রত্যেকটা এরিয়াতে গিয়ে একই ক্লাস ইউজ করব, যাতে একই স্টাইলটা পেয়ে যায়। আমার তো দুইবার সব জায়গায় বারবার ক্লাস নেওয়া উচিত না, দরকার নেই। আই মিন কোনো কিছু রিপিট না করাই ভালো। তো H1, অ্যাকচুয়ালি H1 আমি সাইজটা দেখি 28 পিক্সেল, H1 দিলে হবে, হ্যাঁ? ও আচ্ছা, এটা যেটা বলছিলাম যে এখানে প্রথমে আমার কি এরিয়া নিয়েছি, দেন কন্টেইনার, আই মিন র্যাপার, তারপর এই টাইটেলটাকে আলাদা ডিপ করে নিচ্ছি, তারপর আলাদা ডিপ, এই জন্যই করছি। আই মিন আমরা এতক্ষণ কি করে আসছি, হেডারের ক্ষেত্রে প্রথমে হেডার করেছি, দেন এরিয়া, দেন র্যাপার, দেন আবার হেডার, দেন লোগো এবং মেনু আলাদা করেছি। এখানে যেটা করছে সেটা হচ্ছে এই সেকশনটাকে এই পোর্টফোলিও থেকে আলাদা করছি। এরপর হচ্ছে আমরা পোর্টফোলিওর জন্য আলাদা একটা ডিপ করব, কারণ এটা হচ্ছে পোর্টফোলিওর ক্যাটাগরি, আর এটা হচ্ছে পোর্টফোলিও আইটেম, ঠিক আছে? এই দুটাকে মিলে আমি একটা ডিবে করব, এবং এটাকে আলাদা করছি এই জন্য, কারণ প্রত্যেকটা সেকশনে এই একই টাইপের টাইটেল আছে, এবং আমি এই ডিপ দিয়ে প্রত্যেকটা সেকশনে কি নিয়ে ফেলতে পারি, আলাদা ডিপ করে রাখছি এই জন্য, ঠিক আছে? যাতে এই ক্লাসটা ইউজ করতে পারি প্রত্যেকটা সেকশনে গিয়ে, ঠিক আছে?
আমি বুঝি না এ- এখানে ছিল না, আমার মনে হয় না ছিল। আপনাদের মনে হয় একই? তিন তিনটা এরিয়াতে, আমি বলি তিনটা এরিয়াতে ফন্ট সাইজ এবং টাইটেল মিলে সেকশন টাইটেলটাই এক, সবকিছু মিলে। ফন্ট সাইজ 28, ফন্ট সাইজ 28, ফন্ট সাইজ 28, ঠিক আছে। প্রত্যেকটা ফন্ট সাইজ প্লাস কালার, শুধুমাত্র এই জায়গায় এসে কালারটা চেঞ্জ, এই কালারটা চেঞ্জ করার কোনো সমস্যা নাই। একটা জায়গায় কালার চেঞ্জ করতেই পারি, একই ক্লাস, সমস্যা নেই, ঠিক আছে। আর এই জায়গায় ফন্ট সাইজ অনেক বেশি, পি এর সাইজও অনেক বেশি, ঠিক আছে। তো এটা অন্য বিষয় এবং এটা পুরোটা অন্য বিষয়। তো এটাকে আমি আলাদা করে ডিপ করে নিচ্ছি। আমি চাইলে এইভাবে করতে পারতাম যে পোর্টফোলিও এরিয়া, দেন র্যাপার, দেন পোর্টফোলিও, পোর্টফোলিওর মধ্যে এইচ এবং পি নিয়ে নিলাম, তারপর এটার জন্য একটা ইউএলএলআই নিলাম, দেন এটার জন্য একটা এটা, এগুলোর জন্য প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ডিপ দিলাম। এভাবে করতে পারতাম। তখন এটাকে সিলেক্ট করার জন্য পোর্টফোলিও H1, ঠিক আছে। সো আবার এখানে এসে কি করা লাগতো, অ্যাবাউট এরিয়া H1। তো আমি এই বিষয়টা রিপিট না করার জন্য কি করেছি, একই একটা ডিপ করে নিয়ে ফেলছি, যাতে একই ক্লাসের আন্ডারে সবগুলা থাকে, ঠিক আছে। ওকে ফাইন। সেকশন টাইটেল দেন আমি এবার করছি সেটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও, এখানে পোর্টফোলিওতে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে পোর্টফোলিও লিস্ট, আই মিন ক্যাটাগরি লিস্ট, আরটা হচ্ছে পোর্টফোলিও আইটেম। তো এটা হচ্ছে পোর্টফোলিও লিস্ট। তো পোর্টফোলিও লিস্টটা আমরা জাস্ট ইউএল দিয়ে করতে পারি, ইউএল দেন এলআই। এখানে এ হওয়া লাগবে না, এ হওয়া বাধ্যতামূলক না। তো এলআই, অনলি এলআই, অল। আচ্ছা, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, ঠিক আছে। এরপর এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা ইমেজ, হ্যাঁ, প্রত্যেকটা রাউন্ডেড ইমেজ আমরা যেটা করব, প্রত্যেকটাকে আলাদা ডিপ করে নিব। প্রত্যেকটা আলাদা ডিপ করব এই জন্য, এখানে একটা ইমেজ আলাদা দেখতে পাচ্ছেন যে মাউস ওভার ইফেক্ট দেখাচ্ছে, মাউস হোভার ইফেক্ট দেখাচ্ছিলাম। এটা গ্রাফিক ডিজাইনার বলছে যে এটা হোভার করলে এভাবে শো করবে, একটা ব্যাকগ্রাউন্ড শো করবে, ট্রান্সপারেন্ট কিছুটা অপাসিটি দেওয়া, দেন একটা সার্চ আইকন শো করবে, প্লাস একটা টাইটেল এবং তার ক্যাটাগরিটা শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে কি হোভার করলেই আসবে, আই মিন মাউস যখন হোভার করবে ইমেজের মধ্যে তখনই আসবে। তো এই হোভার ইফেক্টটা যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইমেজের উপর আলাদা আলাদা করে দিতে হয়, তাহলে প্রত্যেকটা ইমেজকে আমাকে আলাদা ডিপের মধ্যে নিতে হবে। তো আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে ডিপ প্লাস, আমি আইটেমস নামে একটা ডিপ নিলাম, প্রত্যেকটা আইটেমকে একটা ডিপ, এই আইটেমস ডিপটা হচ্ছে পুরোটার জন্য, তার মধ্যে ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল আইটেম সিঙ্গেল আইটেম সিঙ্গেল আইটেম একই ক্লাস হবে। কেন এবার আমি প্যারেন্ট অ্যাকচুয়ালি আইটেমস ডিপ দিয়ে কেন ঘিরে নিয়েছি পরে বলছি। এস আইটেম, আই মিন সিঙ্গেল আইটেম, অবশ্যই ফ্লোট লেফট হবে এবং এটা ফিক্সড হবে। আর অনেক জায়গায় মনে হয় ফ্লোট লেফট রাইট এগুলো ইউজ করে নি, সমস্যা নেই। এনিওয়ে, কি আছে, একটা ইমেজ, অনলি একটা ইমেজ, জাস্ট আইএমজি সোর্স। এবার এই ইমেজটাকে কি করতে হবে, আমাদেরকে কেটে নিতে হবে। তো এই ইমেজটা কি আছে, এটা হচ্ছে সেই ইমেজটা। আমি যদি বা এই ইমেজটা কি রাউন্ডেড তৈরি করা, গোল করে তৈরি করা, তো আমরা চাইবো না কোনো ক্লায়েন্ট বা আমরা অবশ্যই গোল ইমেজ কি করব না, আপলোড করব না। আমরা চারকোনা ইমেজ দিয়ে দিব, এমন ভাবে স্টাইল করব যাতে এটা অটোমেটিকলি গোল দেখায়,
ঠিক আছে, সিএসএস এর মাধ্যমে করব। তারপরে যেহেতু ইমেজটা গোল করে নেওয়া, এখানে আমরা গোল ইমেজটাই নেই। পিএনজি জেপিজি তে +4 আইএমজি আমি এখানে দিলাম কি1, আমি একটাই নিলাম আপাতত চলবে। আইএমজি স্ল্যাশ কি1 এ হচ্ছে কি আমার একটা আইটেম। দেন কয়টা আছে, 2 3 4 5 6 7 8, ঠিক আছে, আমার 8টা কপি হয়ে গেল। হোভার ইফেক্টটা, হোভার ইফেক্টের মার্কআপ যেটা আছে সেই মার্কআপটা আমরা স্টাইল করার সময় করব, যাতে বুঝে বুঝে করতে পারি। হ্যাঁ, মার্কআপটা বাদ। এরপর অ্যাবাউট আস এরিয়া। সো আমি অ্যাবাউট আস এরিয়া করে ফেলি, প্লাস অ্যাবাউট আস এরিয়া অথবা অ্যাবাউট এরিয়া প্লাস, আমি দ্রুত করলাম, হ্যাঁ শেষ করতে হবে। অ্যাবাউট, আচ্ছা এখানে সেকশন টাইটেল হবে H1 about us, anyway আবার স্ক্রলি করি, কি আছে, জাস্ট অ্যাবাউট, আই মিন টিম লিস্ট আছে, অ্যাকচুয়ালি টিম মেম্বার লিস্ট। আমি মেম্বার লিস্ট নামে ক্লাস নিলাম, অবশ্যই ফিক্স। তার মধ্যে কি হবে, তার মধ্যে হচ্ছে 3টা ইন্ডিভিজুয়ালি মেম্বার ডিপ হবে, ডিপ প্লাস মেম্বার ক্লোজ লেফট হবে। কি কি আছে এই একটা মেম্বারে, যেটা আছে সেটা হচ্ছে একটা ইমেজ, দেন টাইটেল H3 বা 4, দেন স্প্যান, দেন একটা প্যারাগ্রাফ। আবার এই ইমেজে দেখতে পাচ্ছে যে হোভার করলে কি হবে, হোভার করলে আবার ইমেজের উপর কি আসতেছে, একটা হোভার ইফেক্ট আসতেছে, সোশ্যাল লিঙ্কস। তো এটার জন্য আমাকে ইমেজকে কি করতে হবে, আলাদা করে একটা ডিবের মধ্যে নিতে হবে। ঠিক আছে, আমি চাচ্ছি না যদি এটাকে যাতে ইমেজের ওই ডিবের মধ্যেই সেন্টার করতে পারি ভালোভাবে, না হলে পুরাটার মধ্যে সেন্টার করা লাগবে, অথবা তখন আবার নির্দিষ্ট টপ, কি বলে, টপ মার্জিন টপ, প্যাডিং টপ, এগুলো দিয়েই নামানো লাগবে। তো আমি শুধুমাত্র এটার ক্ষেত্রে করি। ঠিক আছে, শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে আমাকে আলাদা একটা ডিপ নিতে হবে, ডিপ প্লাস, আমি শর্টকাট এম ইমেজ লিখলাম, দেন এখানে একটা ইমেজ আসবে, সোর্স আইএমজি মেম্বার জেপিজি। এটা হচ্ছে সেই ইমেজটা, আমি ইমেজটাকে কেটে নিলাম, জেপিজি জাস্ট মেম্বার। এরপর কি আছে, সেই ডিবের পর একটা টাইটেল আছে, এটাকে নেওয়া যায় হচ্ছে H3, এন্ড এটা হচ্ছে 18 পিক্সেল এবং এটা হচ্ছে 14 পিক্সেল। সুতরাং একই H3 মধ্যে আমরা নিব, ঠিক আছে, একই H3 মধ্যে নামটাও দিব, দেন স্প্যানের মধ্যে হচ্ছে তার এই যে প্রজেক্ট ম্যানেজার, তার পদ, সে কোন পদে কাজ করছে সেটা দিয়ে দিব। স্প্যানকে আলাদা স্টাইল আমরা দিতে পারবো, ঠিক আছে। তো আমি মার্কআপ আর বাড়ালাম না। তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ কি আছে, এটা এখানে অনেক লাইন করা, অ্যাকচুয়ালি আমরা এক লাইনে নিয়ে আসবো। আমি এক লাইনে নিয়ে আসলাম। তো এভাবে 3টা আছে, মেম্বার, মেম্বার, হ্যাঁ এটা হচ্ছে আমার 1 2 3, আমি কপি করলাম। এরপর কি আছে, কন্টাক্ট আস এর মার্কআপটা দেখেন, কন্টাক্ট আস এর ডিজাইনটা হচ্ছে 50% লেফট 50% রাইট, ঠিক আছে। 50% লেফট হচ্ছে একটা ফর্ম আছে, 50% রাইটে জাস্ট কিছু অ্যাড্রেস, এটা অবশ্যই সেকশন টাইটেল, দেন
এই লেফটে অবশ্যই সাবমিট ফর্মের সাথেই আছে। এই দুইটা করে ফেলি কিভাবে, div class construct area, then div class wrapper, div class section title. সেকশন টাইটেলের পর আমি যেটা করবো সেটা হচ্ছে div class contact form, আমি এটাকে ফিক্স করি অথবা জাস্ট অনলি কন্ট্যাক্ট, এটাকে ফিক্স করলাম। দেন দুইটা পার্ট, একটা হচ্ছে লেফট এবং যেটা কন্ট্যাক্ট ফর্ম, দেন আরটা হচ্ছে জাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, div class contact form both left, আরটা div হচ্ছে অ্যাড্রেস দিলাম both right। এখানে একটা ফর্ম হবে, এই ফর্মটা করার জন্য HTML এ ফর্ম ট্যাগ ইউজ করা লাগবে, ফর্ম এবং ফর্ম ট্যাগ উইথাউট অ্যাকশন উইথাউট মেথড কাজ করে না, কিন্তু HTML এ ফর্ম কাজ করবে না। ঠিক আছে, ফর্মকে কার্যকরী করার জন্য, একটা ওয়েবসাইটে ফর্মকে কার্যকরী করার জন্য অবশ্যই আমাকে PHP করা লাগবে। ঠিক আছে, PHP দিয়ে প্রসেসিং করা লাগবে। HTML এ যেহেতু ফর্ম কাজ করবে না, সেহেতু মেথড এবং অ্যাকশন নিয়ে আমাদের এখন চিন্তা করার দরকার নেই। তারপরও মার্কআপের সুবিধার্থে অন্তত অ্যাকশনটা দেওয়া উচিত। অ্যাকচুয়ালি অ্যাকশনের কাজটি, ফর্মের ক্ষেত্রে অ্যাকশনের কাজ হচ্ছে এখানে একটা প্রসেসিং ফাইল যুক্ত করবে, যেমন আমার contact.php, এটা কি করবে, যখনই সাবমিটে ক্লিক করবে তখন সে তার ডাটাগুলোকে contact.php তে পাঠাবে। জাস্ট ওখানেই প্রোগ্রামিং করা থাকবে যে অ্যাকচুয়ালি ওই ডাটাগুলো নিয়ে কি করবে এই ফর্মটা। দেন মেথড যে কাজটা করছে, কোন মেথডে সেই ডাটাটাকে পাস করবে। দুইটা মেথড হয়, একটা হচ্ছে আমি মেথড দিয়ে দিচ্ছি পোস্ট মেথড এবং গেট মেথড, আমি পোস্ট মেথড দিলাম আর এটা আপাতত ব্ল্যাঙ্ক রাখছি যেহেতু অ্যাকশন নাই। এই পোস্ট মেথড এবং গেট মেথডের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে, সাপোজ গুগল.com এ যে ফর্মটা এখানে আছে, সার্চ বাটনটা, এটা একটা ফর্ম, তাই না? এই ফর্মটা কিভাবে কাজ করছে, এই ফর্মটা অবশ্য কোন মেথডে আছে, এই ফর্মটা মেথড হচ্ছে গেট মেথড। আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখলেই বুঝতে পারবেন যে এখানে ফর্ম মেথড হচ্ছে গেট। ঠিক আছে, এবং অ্যাকশনে অবশ্যই একটা সার্চ পিএইচপি ফাইলের কথা বলা আছে। এনিওয়ে, গেট মেথড কিভাবে কাজ করে, যেটা কারণ সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখবো, যেমন ফন্ট অফ, আমরা যখন কোনো কিছু লিখবো সে তার ডাটাটাকে, ভ্যালুটাকে অ্যাজ এ ইউআরএল পাস করবে, অ্যাজ এ ইউআরএল। সেজন্য কোনো সময় রেজিস্ট্রেশন ফর্মে মেথড গেট হয় না কোনো সময়, কারণ সেক্ষেত্রে আমার রেজিস্ট্রেশন, আমার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, কারণ সে ডাটাটা পেয়ে যাবে, পাসওয়ার্ডটা এবং ইউজার আইডি অ্যাজ এ লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো যে কেউ চাইলে কিন্তু এই লিঙ্কটা পরিবর্তন করে আমি সার্চ করতে পারি, যেমন আমি করলাম হচ্ছে, ঠিক আছে, সো এই লিঙ্কটা দিয়ে আমি কাজ করতে পারতেছি। তো গেট মেথড শুধুমাত্র সার্চিং এর ক্ষেত্রে ইউজ করা যায়, যেখানে হ্যাকিং হলেও কি হবে, এখানে হ্যাক কিছু হওয়ার না। কিন্তু রেজিস্ট্রেশন ফর্মে অবশ্যই কি গেট মেথড ইউজ হবে না, পোস্ট মেথড ইউজ। তো এটা যেহেতু একটা এটা এটাও পোস্ট মেথড হবে, কারণ এটা হচ্ছে কি একটা পার্সোনাল মেসেজ সেন্ড করবে, সো অবশ্যই পোস্ট মেথড। মানে এই টাইপের কাজগুলোতে, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব পিএইচপি করবে। আই মিন এই মেথডটা যখন ফর্মটা অ্যাকচুয়ালি ডিজাইন করা হবে, প্রোগ্রামিং করা হবে, প্রসেসিং করা হবে, তখন সে নিজেই দিয়ে দিবে সে কোন মেথডে কাজ করতেছে। ঠিক আছে, এনিওয়ে আমরা মেথড দিলাম না, অ্যাকশনটা ব্ল্যাঙ্ক রাখলাম। তারপর আমরা কাজ করি সেটা হচ্ছে, একটা হচ্ছে ইম্পোর্ট টাইপ নেম, বা অ্যাকচুয়ালি নেম না, টেক্সট। এটা হচ্ছে কি, এখানে বলছে ইউর নেম, দ্যাট মিনস একটা টেক্সট কি করবে, সে দিবে। তো ইম্পোর্টের অনেকগুলো টাইপ আছে।
তার মধ্যে একটা টাইপ হচ্ছে টেক্সট, নর্মালি টেক্সট নেওয়ার জন্য, ইনপুট নেওয়ার জন্য, টেক্সট ইনপুট নেওয়ার জন্য। সো আরেকটা এখানে কি আছে, একটা প্লেস হোল্ডার আছে। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারটা কি জিনিস? জাস্ট ডামি টেক্সট, একটা ডামি টেক্সট। তারপর আরেকটা হচ্ছে ইমেইল, ইম্পোর্ট ইউর ইমেল। তো এটাকে অবশ্যই টাইপ হচ্ছে ইমেইল, আমি টাইপ দিলাম কি ইমেল। এরপর কি আছে, একটা মেসেজ বক্স আছে। তো এই মেসেজ বক্সের জন্য যে ট্যাগটা ইউজ হবে সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া, ঠিক আছে। টেক্সট এরিয়ার সাথে কিভাবে কাজ করে টেক্সট এরিয়া, নর্মালি যখন আমি এভাবে করছি দেখেন টেক্সট এরিয়া কিভাবে কাজ করে। নেম, আইডি, কলামস, রো, এগুলো সবই আছে। নেম আইডি হচ্ছে জাস্ট পিএসপি কে বলার জন্য যে এটা নাম হচ্ছে এইটা, জাস্ট পিএসপি কে বলার জন্য অ্যাকচুয়ালি। আর কলস এবং রোস হচ্ছে সেটা কত বড় হবে সেই বিষয়টা। এই বিষয়টা আমরা সিএসএস এর হাইট উইডথ দিয়েও করতে পারি। তো সুতরাং আমি সেগুলো রাখলাম না। আর একটা প্লেস হোল্ডার দিলাম, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার হচ্ছে ইউর মেসেজ। এরপর একটা সাবমিট বাটন আছে, ঠিক আছে। ইনপুট টাইপ সাবমিট, এবং তার একটা ভ্যালু, তার ভ্যালুটা কি সাবমিট। হ্যাঁ, তার ভ্যালুটা হচ্ছে সাবমিট। ভ্যালুটা হচ্ছে যেটা আমার ওখানে বাটনে শো করছে, নরমালি যেটা শো করছে সেটা হচ্ছে ভ্যালু। আচ্ছা, টাইপটা কিভাবে পাবেন মনে হয় আপনারা টাইপটা কি দিবেন। আচ্ছা, টাইপ কি পরিমাণ টাইপ আছে অ্যাকচুয়ালি W3 স্কুলে দেখেন যে লার্ন HTML ইনপুটে কি কি টাইপ আছে। হ্যাঁ, টেক্সট আছে, ইমেল আছে। ইমেল আগে ছিল না, আগে ইমেলটাকে টেক্সট টাইপ দিয়ে নিত, এখন ইমেল হচ্ছে। তো এটা হচ্ছে ইনপুট। বাটন, চেকবক্স, কালার, ডেট, ডেট টাইম। এখন সেটা হচ্ছে আপনি কি ডাটা নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে টাইপটা দিতে হবে। যেমন এই জায়গার জন্য আমি ইমেল নিচ্ছি, আমি হ্যাঁ টেক্সট লিখতেও হবে, লিখলেও হবে। তো ইমেল দেওয়াটা আরো সুবিধা হলো। ইমেল যেহেতু একটা টাইপ ইয়া আছে, আই মিন একটা টাইপ আছে, তখন কি হবে, কি সুবিধা সেটা বলছি। সেটা হচ্ছে আমার এইচটিএমএল বলতে পারবে এটা ইমেল কি ইমেল না, তখন আমাকে ভ্যালিডেশনের জন্য আর কোনো কাজ করা লাগবে না, ঠিক আছে। আগে কি করতে হবে, টেক্সট দিলে এটা অ্যাকচুয়ালি কি ইমেল, সে কি ইমেল দিছে, সে দিছে কিনা সেটা কিন্তু এইচটিএমএল বলতে পারবে না। যদি আমি টাইপ ইমেল দিয়ে দেই তাহলে সে বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি ইমেল কিনা, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, টাইপের উপর ডিপেন্ড করছে। সো আমি যে ডাটাটা ইউজার কাছ থেকে নিব সেই ডাটার টাইপটা কি সেই টাইপটাই আমি দিব, কিন্তু নতুন টাইপ কোনো বানাইতে পারবো না। যে টাইপগুলো আছে তার উপর ডিপেন্ড করে আমাকে দিতে হবে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো টাইপ আছে, আপনি এখান থেকে দেখে ইউজ করবেন। এরপর রাইট পোর্শনে যেটা আছে সেটা হচ্ছে নর্মাল একটা টাইটেল ইনফরমেশন। আমি এটা নর্মালি কি বোল্ড, লাইট, রেগুলার। তো নর্মালি পি দেওয়া যায়, অথবা আমরা A6 দিই, যেহেতু একটা টাইটেল, এটা হেডিং। তারপর এটার জন্য আমরা কিভাবে মার্কআপটা করতে পারি। এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাড্রেসের বাম পাশে একটা আইকন আছে, এই আইকনটা ম্যানুয়ালি দেওয়া যায়। হুম, আবার কি বলে ব্যাকগ্রাউন্ড আকারেও দেওয়া যায় সিএসএস এর মাধ্যমে। এখন প্রত্যেকটা যদি আলাদা আলাদা পি হয়, যেমন এটা একটা পি, এটা একটা পি, এন্ড এটা একটা পি, এটা একটা পি। প্রত্যেকটা যদি আলাদা আলাদা পি হয় এবং প্রত্যেকটা আলাদা আলাদা কি আছে, আইকন আছে, এবং প্রত্যেকটার আমাকে আলাদা আলাদা করে ক্লাস দিতে হবে রিসিভ করার জন্য, ধরার জন্য অবশ্যই ক্লাস দিতে হবে। তো এইভাবে এটাকে সম্ভব, পি দিয়ে করাই সম্ভব, আই মিন ক্লাস দিতে হবে। কারণ এখানে ক্লাস দিলেও সমস্যা নাই, কারণ এই অ্যাড্রেসটা চারটাই ফিক্স থাকবে, চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয় অ্যাড্রেসটা চেঞ্জ হবে, পি আর একটা বাড়বে না, ঠিক আছে। পি আর একটা বাড়বে না, চেঞ্জ হলে জাস্ট অ্যাড্রেসটা চেঞ্জ হবে। আর যদি চেঞ্জ হয়, যদি ফোন নাম্বার আরেকটা বাড়ে তাহলে এইটাই বাড়বে। তো আইকনে একই থাকবে। সুতরাং আমরা চারটা ক্লাস নিতে পারি পি এর ক্ষেত্রে এখানে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে পি
প্রথম ক্লাস সেটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে অ্যাড্রেস, তারপরটা হচ্ছে ফোন, তারপরটা হচ্ছে ফ্যাক্স, তারপরটা হচ্ছে ইমেল। ঠিক আছে, এভাবে নেই। অ্যাড্রেস, অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটা হচ্ছে এটা, এবং তিনটা ব্রেক আছে এখানে। আমি এক লাইনে লিখবো এবং তিনটা ব্রেক দিয়ে, এই মাঝখানে একটা ব্রেক, বিআর ট্যাগ, দ্যাট মিনস সে এক লাইন নিচে চলে যাবে। এখানেও সেম বিআর ট্যাগ। আমি পুরো টেক্সটটাকে কি এক লাইনে লিখেছি, মাঝখানে একটা ব্রেক দিয়ে। আর আইকনটাকে আমরা এই অ্যাড্রেসের জাস্ট ব্যাকগ্রাউন্ড অথবা বিফোর আফটার দিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, এরপর কি আছে, ফোন। ফোন নাম্বারটা কি হওয়া উচিত, ফোন নাম্বারটা অবশ্যই লিঙ্কড হওয়া উচিত। কার সাথে লিঙ্কড হওয়া উচিত, ফোন নাম্বারের সাথে লিঙ্কড হওয়া উচিত। কিভাবে আমি বলছি সেটা হচ্ছে, ফোন আমি এ ট্যাগের মাধ্যমে, এ ট্যাগ তো এভাবে লিখি আমরা নরমালি, মাঝখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিব, প্লাস এইচআরএফ এর যেখানে আছে সেখানে আমরা লিখবো টেল কোলন ফোন নাম্বারটা। ঠিক আছে, এর কাজটা কি, এর কাজটা যেটা করে সেটা হচ্ছে, আমরা মার্কআপ করেছি দেখেন, এর কাজটা হচ্ছে আমি যে ফোন নাম্বারটা দিয়েছি, হ্যাঁ, এটা এখন লিঙ্ক। আমি যদি ক্লিক করি আমার ডেস্কটপে বা ট্যাবলেটে, যদি মোবাইল অ্যাপ্লিকেশন থাকে অবশ্যই থাকবে, ট্যাবলেটে তো থাকবেই, তাহলে কি সে অ্যাপ্লিকেশনটা সে কি অটোমেটিকলি চাইলে রান করতে পারবে অথবা জাস্ট নিজেই সিলেক্ট করে ওকে দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই কল হয়ে যাবে, অটো কল। দেন এরপর আছে হচ্ছে ফ্যাক্স। আমি ফ্যাক্সটা নিলাম। ফ্যাক্সটা কি অ্যাকচুয়ালি বলেন তো, মেইলের মতো তাই না, এক প্রকার মেইল বা এই টাইপের কিছু। Anyway, এটাকে আমরা নর্মালি রেখে দিই, ফ্যাক্সের জন্য টেল দেওয়া যায়। আচ্ছা থাক, সমস্যা নেই, নর্মালি থাক, হলিউড মুভি আর করার দরকার নেই। এনিওয়ে এটা হচ্ছে ইমেল। সো ইমেলের জন্য, ইমেলের জন্য অবশ্যই মেল টু। ঠিক আছে, মেল টু জাস্ট নর্মালি গুগল ক্রোম, ফায়ারফক্স সবকিছু ওপেন হওয়ার অপশন দেখাবে। এই আইকন গুলো, হ্যাঁ এই আইকন গুলো আমরা সিএসএস এর মাধ্যমে আনবো। হ্যাঁ, সেই জন্য আলাদা আলাদা করে ক্লাস দিয়েছি। হ্যাঁ, সিএসএস ব্যাকগ্রাউন্ড, সিএসএস বিফোর আফটার, যেটা সুবিধা হয় যেটা ভালো হয় সেটা নিয়ে আসবো। যেহেতু এগুলো ফন্ট অসমের আইকন, আমরা বিফোর আফটার দিয়েই আনবো, এবং ফন্ট অসমের আইকন গুলো অ্যাকচুয়ালি বিফোর আফটার দিয়েই আনা। ঠিক আছে, এনিওয়ে আমাদের মার্কআপ হচ্ছে একদম শেষ পর্যায়ে। হ্যাঁ? তারপর আমাদের ওয়েবসাইট ডিজাইন শেষ। এখন হচ্ছে ফুটার। এটা হচ্ছে আমার ফুটার ক্লাস, ফুটার এরিয়া। আমি দ্রুত করলাম, এই কাজটা আস্তে আস্তে করলে কেমন লাগতো। কপি, পেস্ট, আচ্ছা ফুটার রাইটে কি আছে একটা, জাস্ট আমি এটাকে এ দিয়ে দিই। এতে কি হয়, অ্যাঙ্গেল আপ, এই টাইপের কিছু এখন এই যে এটা, হ্যাঁ অ্যাঙ্গেল আপ। তো অ্যাঙ্গেল আপ দিলাম, এফ এ অ্যাঙ্গেল আপ। এনিওয়ে শর্টকাট আপনারা যদি করতে হয় তাহলে কি করবেন, অ্যাঙ্গেল আপ কপি করে নিয়ে আসবেন। হ্যাঁ, আমি আপাতত জাস্ট শর্টকাটটা শিখালাম। আমি নিজে কেন টাইপ করছি জানেন, আমার কিন্তু ঠিক আছে। এনিওয়ে আমাদের ওয়েবসাইট রেডি, খুব সুন্দর একটা ওয়েবসাইট আমরা বানাই ফেলছি, এখন এটাকে পাবলিশ করে দিই, কি বলেন।
এনিওয়ে আমরা কিছু ডিফল্ট স্টাইল করে ফেলি যেগুলো অ্যাকচুয়ালি আমরা নিয়েছি সব ক্ষেত্রে, মানে সর্বজনীন। প্রথম মার্জিন 0, প্যাডিং 0, সর্বজনীন এ এ সর্বজনীন এ টেক্সট ডেকোরেশন থাকবে না, টেক্সট ডেকোরেশন থাকবে না, এবং সেটা এর হোভারের ক্ষেত্রেও থাকবে না। টেক্সট ডেকোরেশন আমি সর্বজনীন বলে দিচ্ছি, যেমন দেখেন এখানে যে টেক্সট ডেকোরেশন যেটা আছে সেটা আমি নর্মালি থাকবে না বলে দিয়েছি। তারপর র্যাপার যে ক্লাসটা আছে সেই ক্লাসের সর্বজনীন উইথ ফিক্সড উইথ 960 পিক্সেল এবং মার্জিন 0 অটো, সেন্টার থাকবে। এরপর আসি বডিতে। আমার বডিতে একটা ফন্ট ফ্যামিলি আছে, একটা ফন্ট আছে, আর কি ফন্ট সব জায়গায় ইউজ হচ্ছে সেটা হচ্ছে কি ল্যাটো। এখন গুগল থেকে কিভাবে ফন্ট ইউজ করবো সেটা দেখেন, google.com fonts, সরি, ঠিক আছে, google.com/fonts, এখান থেকে জাস্ট যে ফন্টটা ল্যাটো যেটা আছে আর কি সেটাই এখানে দেখাবে। আমি ল্যাটো লিখে সার্চ করলাম এবং এই যে কিভাবে ইউজ করতে হয়, ল্যাটো লিখে সার্চ করলাম, দেন জাস্ট কুইক ইউজ, আমি অনলাইন থেকে ইউজ করব, ঠিক আছে। কুইক ইউজে ক্লিক করলাম। এখন দেখেন বিভিন্ন রকমের ওয়েটের ফন্ট গুলা দেখাচ্ছে। তো আমার কি কি ওয়েটের ফন্ট লাগবে, অবশ্যই আমার এটা হচ্ছে রেগুলার, জাস্ট নর্মালটা। তারপর হচ্ছে এই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে তাও রেগুলার। অবশ্যই আমাদের শুধুমাত্র রেগুলার এবং বোল্ড নিলে মেবি হবে। এটা হচ্ছে বোল্ড, আরেকটা হচ্ছে লাইট। তো হ্যাঁ, জাস্ট তিনটা নিলেই হবে, লাইট, বোল্ড, নর্মাল। নর্মাল বলতে রেগুলার, ঠিক আছে। এই তিনটা সিলেক্ট করার পর এই যে, আর এখানে অবশ্যই মনে রাখবেন যাতে এটা সবুজের বাইরে না যায়, মিনিমাম জাস্ট অরেঞ্জের মধ্যে থাকতে পারে, এর বাইরে গেলে কিন্তু আবার বেশি লোড হতে সময় নেবে, ঠিক আছে। তো এটা মোটামুটি ঠিক আছে। আমি এই লিঙ্কটা কপি করলাম। এখানে 3 ধরনের ইম্পর্টেন্ট সিস্টেম আছে, 3 ধরনের ইউজ করা যায় ওয়েবসাইটের মধ্যে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম, একটা হচ্ছে ইম্পোর্ট, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। স্ট্যান্ডার্ড সিস্টেম হচ্ছে এটা হচ্ছে একটা সিএসএস ফাইল, এই সিএসএস ফাইলটাকে কল করে দেওয়া আমার ওয়েবসাইটে। আর ইম্পোর্টের ক্ষেত্রে যেটা, সেটাও একটা সিএসএস ফাইল, জাস্ট সিএসএস এর সাথে লিংক করা। সিএসএস ফাইল কিন্তু সিএসএস এর সাথে লিংক করতে হলে এভাবে ইউজ করতে হয়। এই সাপোজ এটা হচ্ছে আমি আরেকটা সিএসএস ফাইলকে এই সিএসএস ফাইলের সাথে যুক্ত করলাম। না, উপরে দিতে হবে, যেহেতু ফন্ট ফ্যামিলি আমাকে মেইনলি পাইতে হবে আগে, ফন্ট, তো উপরে দেওয়া লাগবে। এরপর আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি ওয়েব কুপন ফন্ট আকারে ইউজ হয়, এটা অনেক অ্যাডভান্স বিষয়। তো আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা এইচটিএমএল এর সাথে, যেটা সবাই ইউজ করতে হবে, সবাই ইউজ করে, বা এটাই উচিত ইউজ করাটা স্ট্যান্ডার্ড। মানে আমি এই যে টাইটেলের পরে ফন্ট অসমের আগে আমি এখানে দিয়ে দিলাম একটা লিঙ্ক, ঠিক আছে, লিঙ্ক ট্যাগ, দেন একটা সিএসএস ফাইলের একটা লিঙ্ক, দেন সেটা কোন টাইপের এবং কি রিলেশন সেটাও দেওয়া আছে। এরপর আমরা তো ফন্ট ওয়েবসাইটে দিলেই হবে না, সেই ফন্টের ফ্যামিলিটাকেও বডিকে বলতে হবে যে আমার ফন্টের ফ্যামিলি হচ্ছে ল্যাটো। সো আমি সিএসএস এ গেলাম, দেন বডিতে বললাম যে ফন্ট ফ্যামিলি ল্যাটো, এবং বডির একটা ফন্ট সাইজ দিয়ে দেই। বডির ফন্ট সাইজ বলতে প্যারাগ্রাফের যে ফন্ট সাইজ সেটা, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ ফন্ট সাইজ 14 পিক্সেল। একটা আদর্শ ওয়েবসাইটের ফন্ট সাইজ যেটা, সেটা হচ্ছে ফন্ট সাইজ 14 পিক্সেল। এবং একটা প্যারাগ্রাফ থেকে অ্যাকচুয়ালি লাইন হাইট কিভাবে বের করব, এখান থেকে অবশ্যই লাইন হাইট বের করার কিছুই নাই, যেহেতু সবগুলা এন্টার দিয়ে দিয়ে লেখা, ঠিক আছে। যদি লাইন হাইট বের করতে হয়, এই যে এটা হচ্ছে লাইন হাইট, ঠিক আছে। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, হাইট কতটুকু, এটাই। তো এখানে কত ছিল, 20 ছিল, 14 পিক্সেলের সাথে 20 এনাফ। তো আমরা 20 পিক্সেলে দেখি লাইন হাইট কত, কিভাবে বের করেছে সেটা, জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করে, টাইপ টুলের মাধ্যমে সিলেক্ট করে, এই যে সিলেক্ট হলো না, সিলেক্ট করার পর কন্ট্রোল টি, অথবা এই যে মেনুটা আছে
এই মেনুতে ক্লিক করলে এই ক্যারেক্টার বক্সটা আসবে এখানে। এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে কোন ফন্ট ইউজ হয়েছে সেটা, কোন ওয়েটে আছে সেটা, এবং লাইন হাইট এ টু এ, দেখছেন হাইটটা বোঝাচ্ছে, আইকনটা বোঝাচ্ছে লাইন হাইট এ টু এ কত লাগে, এটা হচ্ছে লাইন হাইট। সো ঠিক আছে, জাস্ট টাইপ টুলের মাধ্যমে টেক্সটটা সিলেক্ট করে কন্ট্রোল টি, এটা হচ্ছে কি লাইন হাইট। তো আমরা লাইন হাইটটা দিলাম এবং একটা কালার দিয়ে দেই, কালারটা হচ্ছে এইটা। এই যে কালারটা হচ্ছে, আমি যখন টেক্সটটাকে সিলেক্ট করব এটা হচ্ছে কালার, অথবা এখানে কন্ট্রোল টি দিলে এখানেও দেখতে পারবেন কালার। ঠিক আছে, কালারটা হচ্ছে এই যে, আমি যখন কালারের এই বক্সের উপর ক্লিক করব জাস্ট হেক্স কোডটা নিয়ে নিব। ঠিক আছে, কালারটা হচ্ছে কি, এটা হচ্ছে টেক্সট কালার। হ্যাঁ, কালার হচ্ছে কি, এনিওয়ে এই হলো আমার ফন্ট পেলো, সবকিছু ঠিকঠাক পেয়েছে। এবার আমার মার্কা স্টাইল শুরু করি। যেমন প্রথমে আছে আমার হেডার এরিয়া, তার মধ্যে লগো, মেনু। সো আমি মেনুটাকে আগে শুরু করি। মেনু হচ্ছে ফ্লোর লেফট আর লগো হচ্ছে ফ্লোর রাইট। সো সর্বজনীন ভাবে যেটা ফ্লোর লেফট সেটা হবে কি ফ্লোর লেফট, আর যেটা ফ্লোর রাইট সেটা কি হবে ফ্লোর রাইট। আর আমাদের অবশ্যই একটা ফিক্স আছে। তো ফিক্স ক্লাসে আমরা যেভাবে করছিলাম গত ক্লাসে, বিফোর এন্ড ফিক্স আফটার, এটাকে কি করা লাগবে, কন্টেন্ট দেওয়া লাগবে, যেহেতু ফিক্স কন্টেন্ট ছাড়া কাজ করে না। কন্টেন্ট ব্ল্যাঙ্ক রাখলাম, তারপর ডিসপ্লে ট্যাবল। এবার আফটার কে, অনলি আফটার কে কি করব, আফটার কে ক্লিয়ার বোথ। তাহলে আমার ওভারফ্লো ইডেনে কাজটা হয়ে গেল। তো যেখানে ফ্লোর লেফট এবং রাইট আছে এর প্যারেন্টকে অবশ্যই ফিক্স করা আছে। ফিক্স যদি করা থাকে তাহলে কি, না হলে এটা কিন্তু এখানে চলে আসতো, তো আসে নাই। এবার হেডার, হেডার এরিয়া, তারপর আছে হচ্ছে হেডার, অনলি হেডার, তারপর হচ্ছে লগো, তারপর হচ্ছে মেনু। মেনুতে একটা ইউএল আছে, তার মধ্যে এলআই, দেন দেন এ হোভার। এলআই কি হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, এবং এ কে আমি ডিসপ্লে ব্লক করলাম। আচ্ছা, এর ফন্ট সাইজ, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, আর ফন্ট ওয়েট রেগুলার। ঠিক আছে, সো ফন্ট সাইজ 14 পিক্সেল আমি করে দিই। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। কালার হচ্ছে কি মেবি 444, কালারও এটাই আছে। সো কালার 444, তিনটা দিলেও হবে, কোনটা তিনটা দিলে হবে, যেটার 6টা ডিজিটই একই সেটাকে তিনটা দিলে হবে। ঠিক আছে, এনিওয়ে সো এটা হচ্ছে আমার মেনু। এন্ড আমরা যেটা করি সেটা হচ্ছে পরিমাপ করে নেই যে কতটুকু অ্যাকচুয়ালি উচিত। আই মিন এই যে আইকন থেকে জাস্ট উপরে হচ্ছে হাইট 27 পিক্সেল, নিচে 27 পিক্সেলই নেই, তাহলে সমান হবে। তার মানে আমি হেডার এরিয়াকে প্যাডিং দিতে পারি 27 পিক্সেল 0 পিক্সেল, টপ বটম কি প্যাডিং দিলাম হেডার এরিয়াকে। সো এবার এটাকে হচ্ছে সেন্টারে নিয়ে আসবো, সেন্টারে নিয়ে আসবো। তো সেন্টারে আনার আগে আমার প্যাডিংটা দিয়ে নিই। এখানে প্যাডিং কিভাবে আছে, প্যাডিং যেটা আছে সেটা হচ্ছে এই টেক্সট থেকে আমি জাস্ট এটুকু নিতে পারি 10 পিক্সেল প্যাডিং, আর এটা নিতে পারি 13 পিক্সেল প্যাডিং অথবা 15 পিক্সেল প্যাডিং। সো একে দিচ্ছি প্যাডিং, অ্যাকচুয়ালি উপরে নিচেটা অনেক বেশি হয়ে যায় না, তারপর আমরা হোভার ইফেক্টটা দিয়েই বুঝতে পারবো। হোভার ব্যাকগ্রাউন্ড কালার, এর ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে যখন হোভার করবে, মাউস দিয়ে যখন কি করবে
এভাবে মাউস যখন নিয়ে যাবে তখন আম, এবং কালারটা তখন সাদা হবে। সো টেক্সট কালার কি হবে? সাদা। ঠিক আছে, কালার সাদা। এবং মোটামুটি টপ বটম অ্যাকচুয়ালি আরেকটু কমাই দিলে বেটার। এটা 12 রাখি। ঠিক আছে, এখন ঠিক আছে। এটা হচ্ছে কি ওভার এফেক্ট এবং প্লাস আমার প্যাডিং সবকিছু ঠিকঠাক পেলো। এবার দেখেছি একটু সেন্টার্ড আছে কিনা। তো সেন্টার্ড করার জন্য মেনু যেটা সেটা হচ্ছে এটা। আমি মেনুকে ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি মেনু সেন্টার্ড আছে কিনা। ব্যাকগ্রাউন্ড রেড, এবং দেখেন তো এর মধ্যে সেন্টার্ড আছে নাই। ঠিক আছে, তো আমি মেনুকে একটা মার্জিন টপ দিয়ে সেন্টার্ড করি। মার্জিন টপ এখানে ভার্টিক্যাল অ্যালাইন করার কোনো কিছুই নাই। ঠিক আছে, এখানে আমার হাইটও বাড়বে না, কোনো কিছুই বাড়বে না, যে সবসময় সেন্টার থাকাই লাগবে। ঠিক আছে, সো মার্জিন টপ 4 পিক্সেল। মেনু মার্জিন টপ 4 পিক্সেল। সো আমার মেনু কমপ্লিট। ওকে, এরপর আসি আমার ব্যানারে। ব্যানারে কি একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি জুম টুলের মাধ্যমে জুম করছি। হ্যাঁ, এটা ব্যানারে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। এবং ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই এভাবেই করা। আই মিন মানে মনে হচ্ছে যে এটা একটু ঝাপসা বা ওভারলে কিছু আছে, কোনো কালারের ওভারলে আছে। এটা অ্যাকচুয়ালি ইমেজটা ওভাবে করা। আই মিন কিছু দেয় নাই, অথবা দেখি না এটাতে কিছু দেয় নাই। আই মিন এটা ওভাবেই আছে। সো এইভাবে নিয়ে ফেলি আমরা পুরো ব্যাকগ্রাউন্ড আকারে। সিলেক্ট করলাম, ট্রিম করলাম আমরা অ্যাজ এ জেপিজি অথবা পিএনজি। জেপিজিতে সেভ করি। জেপিজি এবং পিএনজির মধ্যে পার্থক্য তো অবশ্যই জানেন। পিএনজি হচ্ছে কি ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ডটা দেখায়। আর জেপিজি হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড সাদা অবশ্যই দেখাবে। এখানে মনে হচ্ছে যে এখানে একটা কি বর্ডার আছে। অ্যাকচুয়ালি বর্ডার এটা হচ্ছে কি খালি জায়গা রয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি পিএনজি আকার আছে। আমি যদি এখন জেপিজি আকারে সেভ করি, এইটা সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তো আমরা এটা চাচ্ছি না অ্যাকচুয়ালি। তো ট্রিম করছে ঠিক আছে, কিন্তু এটা ইমেজটার উপর ডিপেন্ড করে ইয়া হয়েছে, চারপাশে একটা বর্ডার রেখে দিয়েছে। এনিওয়ে, আমরা এখন যেটা করব ইমেজটাকে একটু বড় করে দেই। ঠিক আছে, ইমেজটাকে একটু বড় করে দিয়েছি সাইজের চাইতে। দেন সেভ করলাম, জেপিজি আকারে সেভ করছি এন্ড সেভ। এখানে দিলাম ব্যানার। এই ব্যানারটা অবশ্যই আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। তো আমাদের ব্যানার ক্লাসটা হচ্ছে ব্যানার এরিয়া। ঠিক আছে, ব্যানার এরিয়া, দেন ব্যানার সেল, দেন ব্যানার এরিয়াতে কি কি থাকবে? ব্যানার এরিয়াতে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, ইউআরএল, সরি, আইএমজি, ব্যানার জেপিজি, নো রিপিট, কোনো রিপিট হবে না। আমি একসাথে দিয়ে দিচ্ছি, যেভাবে একসাথে লেখা যায় অথবা আলাদা আলাদা করে লেখা যায়। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন স্ক্রল 00, অথবা আমি সেন্টার সেন্টার করি, সেন্টার সেন্টার। এভাবে এক লাইনে লিখতে গেলে আপনাকে অবশ্যই এই স্ক্রল ব্যাকগ্রাউন্ড পজিশনিং ক্ষেত্রে স্ক্রলটা অবশ্যই উল্লেখ করতে হবে, স্ক্রল সেন্টার সেন্টার। ঠিক আছে, তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ দিব, কভার। হ্যাঁ আমি বলছি, এটা অবশ্য প্রথম 2 নম্বর ক্লাসে কি বলা হয়েছিল, ব্যাকগ্রাউন্ডে কয়টা প্যারামিটার আছে? 8টা প্যারামিটার। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, এগুলা। তো এগুলো কিভাবে লেখা যায়? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড
সাইজ, ঠিক আছে, এভাবে লেখা যায়, তাই না? এগুলোকে আবার একসাথেও লেখা যায়। একসাথে লিখলে কি হয়, ব্যাকগ্রাউন্ড, অনলি ব্যাকগ্রাউন্ড লিখে একটার পর একটা দিয়ে যাও। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা ইমেজের কাজ করলো, এটা রিপিটের কাজ করলো, এটা স্ক্রলের কাজ করলো, আই মিন পজিশনের। দেন স্ল্যাশ কভার, এটা কিসের কাজ করলো, ব্যাকগ্রাউন্ড সাইজের কাজ করলো, ঠিক আছে। স্ল্যাশের পর হচ্ছে আপনার সিএসএস ট্রিতে সাইজ, অরিজিন এবং ক্লিপ, যেগুলো সেগুলো স্ল্যাশের ক্লিপ, ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে এটা করলাম, দেন দেখেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা পেয়েছে, তাই না? আমার ব্যাকগ্রাউন্ডটা পেয়েছে। এখন আমার ব্যাকগ্রাউন্ডটার একটা মিনিমাম হাইট দিই, যাতে ব্যাকগ্রাউন্ডটা মিনিমামলি কিছুটা দেখায়। যেমন ব্যাকগ্রাউন্ডটার সাইজ কত আছে, 453 পিক্সেল, 453, ঠিক আছে। এটা মিনিমাম হাইট নিয়ে দিয়ে এটা নর্মাল হাইট দিই, এর চাইতে আর বাড়ার দরকার নেই। টেক্সট যাই আছে এর মধ্যে সেন্টার থাকবে। এবার যেটা করব, ডিসপ্লে কি করা লাগবে, ট্যাবল। তো ডিসপ্লে ট্যাবল করলে কি হবে, তার উইথ হারাই ফেলবে, সে তার কন্টেন্টের সমান উইথ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, উইথ 100%, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম যাতে হরিজন্টাল সেন্টার থাকে, ঠিক আছে। এরপর কি করা লাগবে, ভার্টিক্যালি সেন্টার করার জন্য ব্যানার সেলকে ডিসপ্লে ট্যাবল সেল, ভার্টিক্যাল লাইন মিডল, ঠিক আছে। এবার আমি স্টাইলটা করি, কি কি আছে সেগুলো। যেমন ওয়েলকাম টেক্সট, ওয়েলকাম টেক্সটে কি আছে, H1, তার মধ্যে কি আছে, H1 এর পরে হচ্ছে P আছে একটা, দেন A আছে, দেন I আছে, পারেন স্প্লিট, স্প্লিট মোড ভার্টিক্যালি পাশাপাশি, দেন আপনার স্টাইলটাকে রাইট পাশে নিয়ে আসেন। এটা অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগে, আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমি, তাই না? তো অ্যাকচুয়ালি তো H1 ট্যাবল সেল কিসে, না, এক্সপেরিমেন্ট করে দেখবেন হয় কিনা। অ্যাকচুয়ালি আমি কোনদিন করে দেখিনি, সেটাও করছিলাম, হয় নাই। দ্যাটস ওয়াই হয়তো বা ইদানিং করে দেখা নেই, কারণ ইদানিং তো আপডেট হতেই পারে। এনিওয়ে এটা কালার তো হোয়াইট, দেন অবশ্যই ফন্ট সাইজ হচ্ছে 55, কিন্তু এখানে দুইটা বোল্ড, এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে বোল্ড, ঠিক আছে, দুইটা ওয়েট আছে। সো যেহেতু বোল্ড একটা আছে, সুতরাং আমাকে এই ব্র্যান্ড অংশটুকুকে স্প্যানের মধ্যেই নিতে হবে, আদারওয়াইজ আমি তাকে কি করতে পারবো না, সিলেক্ট করতে পারবো না, ঠিক আছে। এবার H1 এর মধ্যে অবশ্যই একটা স্প্যান আছে, তো স্প্যান, সো আমি এটা করলাম ফন্ট সাইজ পিক্সেল। নর্মালি ফন্টের ওয়েট দিয়ে দিয়ে হচ্ছে লাইট 300, লাইট হচ্ছে কি 300। এরপর স্প্যানের ফন্ট ওয়েট হবে 700, ঠিক আছে, বাকিটা ওকে। আর কালার তো দিই নাই, কালার সর্বজনীন ভাবে পুরো ডিভের মধ্যেই কালার দিয়ে দিই, টেক্সট হচ্ছে সাদা, সবকিছুই হোয়াইট কালার হবে। আচ্ছা এবার দেখেন এখানে কেমন যেন সব একটার উপর একটা চলে আসছে মনে হচ্ছে, কিসের জন্য, কোনো মার্জিন নাই, প্যাডিং নাই, কিছু নাই। আহ, ঠিক আছে, না সমস্যা নেই। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মার্জিন বটম, H1 মার্জিন বটম 30 পিক্সেল, পি এর 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 একটা ডিসপ্লে ইনলাইন ব্লক, দেন প্যাডিং 12 পিক্সেল, 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার, এবং অবশ্যই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস প্লাস কি আছে, এটা কি বোল্ড 13 পিক্সেল, ফন্ট সাইজ, ওয়েট, বোল্ড ফন্ট সাইজ 13 পিক্সেল, কালার হোয়াইট। 300 হচ্ছে লাইট, আর 700 হচ্ছে বোল্ড। এগুলা একসময় লেখা হয়তো এভাবে, বোল্ড, হ্যাঁ, বোল্ড, নর্মাল, এভাবে লেখা আছে। যখন বোল্ড, নর্মাল, এক্সট্রা,
এই দুটা ছিল, সেমি বোল্ড ছিল। এখন হচ্ছে লাইট আসছে, থিন আসছে, তারপর হচ্ছে মিডিয়াম আসছে। তো এগুলোকে অ্যাকচুয়ালি মিডিয়ামটি এভাবে না লিখে সংখ্যা আকারে বলে দেওয়াটা উচিত। আই মিন অ্যাজ একটা পয়েন্ট দিয়ে 300 লাইট, 200 থিন, তারপর হচ্ছে আরেকটা 100 আছে যেটা এক্সট্রা থিন, তারপর হচ্ছে আবার এক্সট্রা আবার বলা হয় মিডিয়াম 500, সেমি বোল্ড 600, 700 হচ্ছে বোল্ড, 800 হচ্ছে এক্সট্রা বোল্ড, 900 হচ্ছে একদম ব্ল্যাক যেটাকে বলা হয়, যেটাকে বলা হয় ব্ল্যাক। তো এখানে কি 700, ঠিক আছে। আর এটা জানার জন্য আপনি গুগল ফন্টস এখানে দেখেন কোনটা কি, থিন 100, লাইট 300, নর্মাল রেগুলার যেটা নর্মাল 700, আর 900, আলট্রা বোল্ড হচ্ছে 900। এটাকে অ্যাকচুয়ালি ব্ল্যাকও বলে, জাস্ট ব্ল্যাক। এখানে এইটাতে কি নাই, এক্সট্রা বোল্ডটা নাই, 800টা নাই, ঠিক আছে। তো বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, এটা 10 স্টাইলের ফন্টস, 10টা স্টাইল, আই মিন এখন যেটা দেখলেন। আরো কিছু আছে, এটাও 10 স্টাইলের, এটা 3 স্টাইলের, এটা দেখেন 3 স্টাইলের, শুধুমাত্র 300 আছে আর 700 আছে, আর 300 ইটালিক আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে জাস্ট কিছু সমস্যা। এনিওয়ে, এরপর এখানে ওয়েলকাম টেক্সট দুই পাশ থেকে প্যাডিং পাবে, যাতে টেক্সটটা কি হয়, একটু লাইট হয়। এনিওয়ে, প্যারাগ্রাফের ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ওয়েট 300 এই জায়গায়, ফাইন, ঠিক আছে। আচ্ছা, এবার এ এর মার্জিন টপ থাকবে, মার্জিন টপ হচ্ছে কি অনেক বেশি, তারপর আচ্ছা এই আইকনটা এখানে কেন আসছে, এটা একটা কন্টেন্ট, আই মিন এটা একটা আইকন, এটা একটা অবশ্যই এর পরে পরে চলে আসছে। তো আমরা যেভাবে নিয়েছি আর কি, আমরা অনলি এ আই আকারে নিয়েছি। আমরা দেখি সিএসএস এর মাধ্যমে যদি একে করতেই পারি, ডিসপ্লে কি ব্লক, সে নিচে আসলো না। এবার এই ফন্ট সাইজটা বাড়াই দিলাম। ফন্ট সাইজ কিভাবে কত আছে কিভাবে বুঝবো, আমরা যদি এখানে ফন্ট অসাম ইউজ কিন্তু পিএইচডি তেও করা যায়, ফন্ট অসাম ইউজ পিএইচডি তে করা যায়। আমি টাইপ টুলে গিয়ে এখানে সিলেক্ট করলে দেখেন এটা ইউজ দেখতে পারবো যে 50 পিটি হচ্ছে ফন্ট অসামের এই আইকনটা ইউজ করা হয়েছে। তো 50 পিক্সেল, যদিও বা পিটি এবং পিক্সেলের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, তারপর আমরা পিটি কে পিক্সেল হিসেবে দিয়ে দিব, ঠিক আছে, খুব বেশি না। যেমন 1 পিটি সমান 1.15টা 3 দেন পিক্সেল, 1.15টা 3, আই মিন 3 এভাবে 15টা 3, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 পিটি সমান সামথিং পিক্সেল যেটা হয়, আবার 1 পিক্সেল সমান 0.75 পিটি। তো এটা তেমন কোনো মেজর না। সো ডিজাইনাররা পিটি অনুযায়ী এবং পিক্সেল অনুযায়ী করে। সো আমাকে ওইটা সরাসরি কনভার্ট করে দিতে হবে। আর আমি যদি 50 পিটিকে পিক্সেলে নিতে চাই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, সো লাগবে না। সো মার্জিন টপ হচ্ছে 30 পিক্সেল, ফাইন। এখন ঠিক আছে, ব্যাপারটা খুব সুন্দর দেখাচ্ছে, হোপসো। আর নর্মালি অ্যাকচুয়ালি ডিফল্ট ভাবে আমাদের H1, হ্যাঁ ডিফল্ট ভাবে H1, H2, H3, H4, H5, H6 এবং P, এটাকে মার্জিন টপ 0 এন্ড, ঠিক আছে, এন্ড মার্জিন বটম 10 পিক্সেল নর্মালি করে দেওয়া উচিত। নর্মালি প্রত্যেকটা পি এর নিচে কিছুটা জায়গা নর্মালি থাকা উচিত, আর মার্জিন টপ একদমই দরকার নেই, ঠিক আছে। ওকে ফাইন, এ হলো। এরপর আমি পোর্টফোলিওতে আসি। আচ্ছা, আজকে এই পর্যন্ত।